যত বড় স্কুল, যে যত স্ট্যান্ডার্ড স্কুলে পড়ে, সে তত বেশি সমাজ থেকে বিচ্ছিন্ন, সে তত বেশি নিজেকে আলাদা ভাবে, সে তত বেশি নিজেকে সমাজ থেকে একটু আইসোলেটেড মনে করে। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। আজকে আমরা যখন প্রশাসনের সাথে বসছি, একটাই কথা, মাসুদ ভাই বা স্যার, মূল কথা হলো রন্ধ্রে রন্ধ্রে, আর একটা কি বলে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়। মানে আমরা সারার মতো কোনো জায়গা পাইতেছি না। 403 জন ছাত্রছাত্রী, যুবক, তরুণ আত্মহত্যা করেছে 3 বছরে। এই 3 বছরে 403 জন যা আত্মহত্যা করেছে, এদের মধ্যে মেডিকেল, বুয়েট এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যাই হচ্ছে 403 জনের মধ্যে বেশি। বাংলাদেশ সম্পর্কে আমাদের বর্তমান প্রশাসনে যারা কিছুটা সততা নিয়ে কাজ করেন, তাদের বক্তব্য হলে বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলো মুক্ত করতে হলে যে একটা অপারেশন করতে হবে, এই অপারেশনের পর্যায়েও বাংলাদেশটা নাই। ডক্টর দেবেপ্রভু ভট্টাচার্য উনি একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিলেন এডুকেশনাল পারপাসের উপরে। তখন আমাদের শিক্ষা মন্ত্রী গিয়েছিলেন, প্রতিমন্ত্রী গিয়েছিলেন, শিক্ষা উপদেষ্টা গিয়েছিলেন। তো আমি ওখানে ওনাদেরকে একটা কথা বলেছিলাম যে দেখেন, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, তাহলে একটা কথা খুব সিম্পলি নিতে হবে, সেটা হচ্ছে আমাদের আসলে সংকটটা কোথায়। আমাদের সংকটটা কি শিক্ষার, নাকি আমাদের সংকট সততার? ইউনিভার্সিটিতে পড়ি, রাত্রিবেলা খাওয়ার জন্য রাজশাহী মানে শহরে যাচ্ছি, হঠাৎ করে একটু বন্যার মতো শুরু হয়েছে, হেরিকেনটা বন্ধ হয়ে গেছে রিক্সাওয়ালার। তো রিক্সাওয়ালা হেরিকেন বন্ধ হয়ে যাওয়ার পরে মোটরসাইকেলের সাথে লেগে গেছে। মোটরসাইকেলওয়ালা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছে যে তোমার হেরিকেন কোথায়? একজন লোক, একটা মানুষ দরকার আমাদের। আমরা সেই সমস্ত লোকদের নিয়ে তোমাদের সামনে বসে আছি বলে আমরা তৃপ্ত বোধ করছি। এবং আমাদের এখানে কেউই দেখবা যে ঢাকার প্রোগ্রামে বা আমাদের এই বাউফলের প্রোগ্রামে মাঝে মধ্যে আমি খেয়াল করি, প্রোগ্রামে বক্তৃতা দিয়ে চলো করে, বক্তৃতা দিয়ে বলে যে ভাই আমার সময় নেই, আমি চলে যাব। আমার মনে হয় না যে এখান থেকে কেউ বক্তৃতা দিয়ে চলে যেতে চাইছে। কেন? তোমাদের সাথে সময় কাটানোটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের সাথে থাকতে চাই, আমরা তোমাদের সময় দিতে চাই, আমরা তোমাদেরকে এই কথা বলতে দিতে চাই না, প্লিজ লিভ মি অ্যালোন। তোমাদের মেধাবীদের এখন কেউ কেউ ঘরে বসে বাবা মাকে, টিচারদেরকে পর্যন্ত, বন্ধু বান্ধবদেরকে, আত্মীয় স্বজন বেড়াতে গেছে, বাসায় বাসায় বেড়াতে গেছে, বাবা মা জোর করে বলতেছে রিমি ঘর থেকে একটু বের হও, দেখো তোমার চাচা আসছে। আচ্ছা, চাচাকে সালাম বলেন, বলেন প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে আসলে একটু একা থাকতে দেন, আমি একটু ব্যস্ত আছি। তো তোমার সাথে কে আছে? বলছে কেন আমার সাথে কে আছে জানেন না? আমার সাথে একটা মোবাইল আছে। এটা খুব মানে আমি খুবই অবাক হয়েছে। একটা বাসা আমি এটা বলতে শুনেছি আমার নিজ কানে। আমাকে বলছে যে তোমার মামা আসছে, মামা আসছে, মানে সে খুব উৎসুকের সাথে বলছে তোমার মামা আসছে, মামা আসছে। সে মানে বাবা মা খুব আগ্রহের সাথে তার মানে ছেলে মেয়েকে মেসেজ দিচ্ছে, আর ভিতর থেকে তারা মেসেজ দিচ্ছে যে আম্মু আমি একটু ব্যস্ত আছি, আমার সাথে এখানে একটু মানে ব্যস্ততার সময় কাটছে। বলছে কার সাথে ব্যস্ত? বলছে আমার সাথে একটু মোবাইল আছে, একটা ল্যাপটপ আছে আমার সাথে, সো প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু আমার মতো থাকতে দিলে আমি একটু ভালো লাগে। আর তোমরা তো বেড়াতে যাবা, তাহলে তোমরা যাও, আমি তোমাদের সাথে পরে কথা বলে নেব। দিস ইজ নট মেরিটিয়াস। আমি এটা বলছি কেন? এটা বলছি আমরা জ্ঞানের জগতে যত বেশি উপরে যাচ্ছি, আমরা সোসাইটিতে বিহেভিয়ারে, ফ্যামিলি বিহেভিয়ারে, সোশ্যাল বিহেভিয়ারে, পার্সোনাল বিহেভিয়ারে, কালেকটিভ বিহেভিয়ারে, পলিটিক্যাল বিহেভিয়ার, আজকে পলিটিক্সে আমাদের এত অস্থিরতা কেন? কারণ আমাদের এডুকেশনাল বিহেভিয়ার এই জিনিসগুলো নেওয়া হচ্ছে না, আমাদের এগুলো ধারণ করছি না আমরা। আমি যত বেশি এখানে ইংলিশ মিডিয়ামে কেউ নিশ্চয়ই দু একজন পড়াশোনা করেছো, করে তারপরে এসছো, যদি কেউ নাও থাকো তাহলে তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তোমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের অনেকে পড়াও, অথবা তোমরা নিজেরা পড়ে এসছো। নিশ্চয়ই খেয়াল করবা, যে যত বড় স্কুল, ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম জায়গায় যে যত বড় স্কুল, যে যত স্ট্যান্ডার্ড স্কুলে পড়ে, সে তত বেশি সমাজ থেকে বিচ্ছিন্ন, সে তত বেশি নিজেকে আলাদা ভাবে, সে তত বেশি নিজেকে সমাজ থেকে একটু আইসোলেটেড মনে করে। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। আমি আমার বাচ্চাদের সম্পর্কে, ক্লাস টিচার মাঝে মধ্যে আমাকে ফোন করে, ক্লাস টিচার মাঝে মধ্যে ফোন করে, হ্যালো স্যার, তার আমি স্যার ডাকবো, সে আমার স্যার ডাকে। আমি তখনই বললাম এই স্কুলে আমার ছেলে মেয়ে ভালো কিছু করতে পারবে না। তো ওখান থেকে মানে উনি তো আবার ইংলিশে বলে, আমি আবার পুরোটা ভালো বুঝি না, আমি বাংলায় বলি। তো বলে ঠিক আছে স্যার, তাহলে আমরা বাংলায় বলি। বলে হ্যাঁ বলেন, কোনো অসুবিধা নাই। তো বলে যে কি হয়েছে, বাচ্চারা কি অবস্থা স্যার বলেন একটু, আমরা আপনার কাছ থেকে রিপোর্ট চাচ্ছি। আমি বললাম রিপোর্ট খুবই ভালো, খুবই ভালো রিপোর্ট। আগে বাচ্চারা আমাকে সালাম দিয়ে স্কুলে যেত, আর এখন আমি সালাম দেওয়ার পরও তারা জবাব দেওয়ার পরিবর্তে ব্যাগটা কোন রকম গাড়ির মধ্যে রেখে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। বললো স্যার তাহলে আমাদের করণীয়টা কি? আমি বললাম করণীয়টা হচ্ছে এই যে তাকে অনেক মেধাবী বানানোর পাশাপাশি তাকে এই মেসেজটাকে স্কুল থেকে দেওয়া হচ্ছে
প্রতিষ্ঠান থেকে কি দেওয়া হচ্ছে যে সে এখান থেকে যাবে, কষ্ট করবে? এক সময় আমরা 3 কিলোমিটার পথ হেঁটে গিয়ে একটা জামা আমাদের পলিথিনের মধ্যে থাকতো, আর একটা জামা গায়ে দেওয়া থাকতো। মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে যাওয়ার পর ওই ড্রেসটা ভিজা থাকতো, কাদা থাকতো, চেঞ্জ করে আর একটা পরতাম। এরপর বাড়িতে এসে দেখতাম মায়ের খবর নাই, বাবার খবর নাই, নিজেরা ঘর থেকে এসে রান্না বান্না পাতিল থেকে বের করে খাবার ডাল প্লেটে নিয়ে কোনো রকম খেয়ে দৌড়ে খেলার মাঠে চলে যেতাম। আর আমাদের বাচ্চাদেরকে গাড়িতে নিয়ে আসা হয়, গাড়িতে নিয়ে আসা হয়, সেই বাচ্চারা এসে আমাদেরকে শোনায়, বাবা টু মাচ টায়ার্ড। মানে কোনোভাবে তাদের বিছানা থেকে উঠিয়ে গোসলে পাঠাতে পারলে আমরা মনে করি তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ। তুমি মনে করছো এগুলো গল্প বলতেছি, আর শুধু আমার ঘরের কথা বলতেছি? এখানে এই যে যাদের যাদের ছোট ভাই বোন আছে, এই যারা বড় হয়ে এখানে এসছে, তাদের বাবা মাকে জিজ্ঞেস করো আমার কথা যদি এটা 70% ঠিক না হয়, তাহলে আমার এই বক্তব্য প্রত্যাহার। হ্যাঁ, 90%। আমার শিক্ষক, ওনার একজন ছেলে আছে এখানে, উনি অভিজ্ঞতা থেকে বলছেন। ছেলে কই? ছেলে একটু দাঁড়াও। ওনার একজন ছেলে আছে আমাদের, কাজী আব্দুল দায়ান মাওলানা। কোন প্রতিষ্ঠান তোমার? টাঙ্গাইল মেডিকেল। তা আমি 70% বলছি, আমার শ্রদ্ধেয় হুজুর উনি 90% বলছে। বসো প্লিজ। সরি, আমি এটা বলছি তোমাদের কোনো ত্রুটির ব্যাপার না, বলছি এই কালচারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই সিস্টেম থেকে আমাদের বের হইতে হবে। আমরা 3 কিলোমিটার 6 কিলোমিটার যাওয়া আসা করে, রোদ বৃষ্টি ঝড় এগুলো অতিক্রম করে যদি ওই সময় এগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। আর এখনকার বাচ্চাদেরকে স্কুলে গাড়িতে পাঠানো হয়, গাড়িতে আসে, এসে তারা ব্যাগটা ড্রাইভারের জন্য রেখে আসে, এসে বিছানায় শুয়েই প্রথমে দরজা লাগায়, এরপরে 1.5-2 ঘন্টা তার কোনো হুঁশ পাওয়া যায় না। পরে অনেক কষ্টে দরজা খুললে, আর খালাদের কথা তো তারা শুনতে নারাজ, খালার সাথে তাদের জীবনের সবচেয়ে বড় লড়াই। মানে বাসায় যে আমাদের মানে হোম থাকে, যারা সার্ভিসম্যান থাকে, তাদের সাথে তাদের লড়াই, তাদের কোনো কথা তারা শুনতে নারাজ। বাবা মা সময় দেয় না। তুমি কে? তুমি বাবা মাকে বলো, তারা আমাকে ফোন করবে, ফোন করলে তারা তারপর উঠবে। আমি প্রসঙ্গটা তুলেছি এই কারণে নয় যে তোমাদের এই বয়সটা অতিক্রম হয়ে গেছে, তোমাদের কি দরকার? এটা তোমাদের দরকার হচ্ছে এই যে তোমাদের একটা সোসাইটি চেঞ্জ করার জন্য তোমাদেরকে ভূমিকা নিতে হবে, তোমাদেরকে এই অবস্থাটা পরিবর্তন করতে হবে। যতটা না আমাদের মেধার প্রয়োজন আজকে সমাজ এবং রাষ্ট্রে, তার চেয়ে অনেক বেশি আমাদের পরিশ্রম, প্রিয়তা, ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি। এই কোরবানিগুলো, স্যাক্রিফাইস গুলো আমাদের পলিটিক্সে নাই কেন? নাই, আমাদের পার্সোনাল লাইফই তো আমাদের এগুলো নাই, যার কারণে পলিটিক্সে নাই, যার কারণে ইকোনমিক্সে নাই, যার কারণে সোসাইটিতে নাই, যার কারণে রাস্তায় নাই। রিক্সার সাথে সাইকেলে ধাক্কা লাগলে সাইকেলওয়ালা রিক্সাকে জিজ্ঞেস করে আপনার হারিকেন কোথায়? হারিকেন বুঝো? মানে মোটরসাইকেলের সাথে রিক্সা ধাক্কা লেগেছে আমার চোখের সামনে। ইউনিভার্সিটিতে পড়ি, রাত্রিবেলা খাওয়ার জন্য রাজশাহী মানে শহরে যাচ্ছি, হঠাৎ করে একটু বন্যার মতো শুরু হয়েছে, হেরিকেনটা বন্ধ হয়ে গেছে রিক্সাওয়ালার। রিক্সাওয়ালা হেরিকেন বন্ধ হয়ে যাওয়ার পরে মোটরসাইকেলের সাথে লেগে গেছে। মোটরসাইকেলওয়ালা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছে যে তোমার হেরিকেন কোথায়? মানে তার ধারণা হলো যেহেতু রিক্সার একটা হেরিকেন আছে, মোটরসাইকেল তারও তো একটা হেরিকেন থাকতে হবে। মানে মেন্টালিটিটা হচ্ছে সে সরি বলবে না, সে দুঃখ প্রকাশ করবে না যে তার হেরিকেনটা বন্ধ হয়ে গেছে, সরি ভাই আমার এটা নষ্ট হয়ে গেছে। আমি ছাত্র শিবিরে থাকা অবস্থায় ইংল্যান্ডের 1 মাসের জন্য গিয়েছিলাম, সংগঠনে আমাকে পাঠিয়েছিল 2টো কনফারেন্সের জন্য। এসে আমি কিছু নতুন নতুন তথ্য দিলাম, আমার সংগঠনে আমাকে বললো, মাসুদ ভাই নতুন নতুন একটু ইংল্যান্ড থেকে ঘুরে আসছে, তো এখন একটু বিভিন্ন থিওরি দিচ্ছে, এগুলো কিছুদিন আমাদের সাথে থাকলে আবার ঠিক হয়ে যাবে। আমি তখন অবাক হয়ে বললাম যে ভাই এটা মনে করলেন কেন? বলছে মাসুদ ভাই আপনি তো ইংল্যান্ডে 1 মাস থেকে গেছেন, এটা তো বাংলাদেশ। তার মানে আমাদের ধারণাই হচ্ছে যে ইংল্যান্ড পরিবর্তন হয়, বাংলাদেশ হবে না। আমি যে বাসায় থেকেছি সেই বাসার ক্লাস মানে নার্সারি 2 বা তাদের লেভেল 2 বলে তারা, 2 এর একটা ছাত্রের সাথে আমি রাত্রিবেলা বের হয়েছি একটা বাসায় বেড়াতে যাওয়ার জন্য। আমি বলছি দেখো আমাদের একাডেমিক্যালি মানে ইয়াগুলো কোথায়, মানে ল্যাকিংস গুলো কোথায়, আমাদের দুর্বলতা গুলো কোথায়? রাস্তা 3:30 বাজে তখন রাত, কাজ শেষ করে ওদের তো মানে ম্যাক্সিমাম মানে ফ্যামিলিয়াল কাজগুলো করে রাত্রিবেলা, মানে ওদের রাত বেশি হয়ে গেলে ওদের কোনো অসুবিধা হয় না, দিনের বেলা প্রয়োজনে 10টা পর্যন্ত ঘুমাবে। তো 3:30 বাজে আমি রাস্তা পার হতে গিয়ে দেখলাম যে একদম রাস্তা ফাঁকা, কোনো অসুবিধা নাই। আমি রাস্তা পার হয়ে চলে গেছি। যেই রাস্তা পার হয়ে চলে গেছি, ওই যে ছোট বাচ্চা লেভেল 2 এর, সে সাথে সাথে বলছে তার বাবাকে, বলছে মাই ড্যাড দিস ইজ মাই কাজিন, হি ইজ অ্যাবসলিউটলি নটি বয়। আমি তো শুনে বললাম যে আমার এরকম একটা গালি সে দিল, আমি তার বাসার গেস্ট, তো বললো যে অ্যাবসলিউটলি নটি বয়, মাই আঙ্কেল ইজ অ্যাবসলিউটলি নটি বয়।
তো আমাকে সাথে সাথে উনি বলতেছে যে মাসুদ ভাই, আপনি যে রাস্তাটা পার হয়েছেন এটা সে ভালোভাবে নেয় নাই, কারণ রাস্তা ফাঁকা থাকুক আর যাই থাকুক, এখানে নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনার গ্রিন সিগন্যাল এখানে পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। এবং সেই দেখেন দাঁড়িয়ে আছে, কারণ সে ওটার দিকে তাকায় আছে, খেয়াল করছে যে আপনি রেড সিগন্যাল থাকা অবস্থায় আপনি দৌড় মেরে চলে গেছেন। এই যে দৌড় মেরে চলে গেছেন এটা সে ভালোভাবে নিতে পারে নাই, এই জন্য আপনাকে সে নোটি ভাই বলে ফেলছে। এটা তার কোনো গালি না, এটা হলো সিস্টেমের কথা বলছে সে। আমি তখন সত্যি অবাক হলাম যে লেভেল 2 এর একটা স্টুডেন্টকে রাস্তার সিস্টেম তার মুখস্থ করে দেওয়া হয় নাই, শুধু অন্য কেউ ভঙ্গ করলে এটা তার কাছে খারাপ লাগতেছে এবং এটাকে সে খারাপ হিসাবে নিয়েছে। আর আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি যেদিন সে ট্রেনে ভাড়া না দিয়ে আসতে পেরেছে, ওই ভাড়ার টাকা দিয়ে তারা হোটেলে গিয়ে খাচ্ছে আর গল্প করছে, বলছে যে আজকে আমার জীবনের একটা সেরা সফলতা যে ট্রেনে ভাড়া না দিয়ে আমি আসতে সক্ষম হয়েছি, সেটাকে আজকে ফেস্টিভ্যাল হিসেবে আমরা পালন করতেছি। দিস ইজ ডিফারেন্স বিটুইন আদার্স কান্ট্রি এন্ড মাই কান্ট্রি। এই জায়গাকে পরিবর্তন করবে প্রশাসনের সাথে। আমরা বলছি, আমি তোমাকে এই কথাগুলো তোমরা প্রশ্ন করবা, আমি শেষ দুই একটা প্রশ্ন আমি আগাম বলে দেওয়ার কারণে হয়তো তোমাদের দুই একটা কোশ্চেন চলে আসতে পারে, সেই জন্য কথা বলে ফেলতেছি। দুই একটা কোশ্চেন শেষে তোমরা করলে, আসলে তোমরা জানো না এমন কোন কোশ্চেন আমাকে করবা, আমার কাছ থেকে জবাব নেব এরকম আশা আমি করি না। সব তোমরা জানো, হয়তো আমাদের সাথে কোনো বিষয় শেয়ার করবা। সেজন্য বলছি, আজকে আমরা যখন প্রশাসনের সাথে বসছি, একটাই কথা মাসুদ ভাই বা স্যার, মূল কথা হলো রন্ধ্রে রন্ধ্রে, আর একটা কি বলে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়। মানে আমরা সারার মতো কোনো জায়গা পাইতেছি না। আমাকে একজন ডাক্তার তো বলেই বসেছে, বাংলাদেশটার অবস্থা হচ্ছে দুর্নীতিতে, অসততায়, সন্ত্রাসে, চাঁদাবাজে এমন অবস্থায় এটা দাঁড়িয়ে আছে যে ডাক্তাররা কখনো কোনো রুগী নিয়ে গেলে যদি অপারেশন করতে হয় তাকে কিছু টেস্ট দেয়, টেস্ট দেওয়ার পরে উপযুক্ত হলে, যেমন ডায়াবেটিস ঠিক আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, ব্লাড ঠিক আছে কিনা, তার ব্রেন কাজ করতেছে কিনা, তার পালসার মানে কি বলে যে ব্লাড কালচারটা ঠিক আছে কিনা, এগুলো দেখার পরে ডেট দেয় যে হ্যাঁ ঠিক আছে, তার ওভারঅল ওকে আছে, এখন তাকে অপারেশন করা যাবে। বাংলাদেশ সম্পর্কে আমাদের বর্তমান প্রশাসনে যারা কিছুটা সততা নিয়ে কাজ করেন, তাদের বক্তব্য হলো বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলো মুক্ত করতে হলে যে একটা অপারেশন করতে হবে, এই অপারেশনের পর্যায়েও বাংলাদেশটা নাই। এটার জন্য আগে এটাকে ডায়াবেটিস মুক্ত করতে হবে, প্রেশারটা ঠিক করতে হবে, তারপরে তার ব্রেইন, তার হার্ট, এই সমস্ত কিছু আগে ঠিকঠাক করে এরপরে তাকে উপযুক্ত করতে হবে। সেরকম একটা বাংলাদেশে তুমি যদি এটা মনে করো যে শুধু পড়াশোনা করবা, শুধু ভালো রেজাল্ট করবা, শুধু ব্রেইন ডেভেলপ করবা, এরপরে বিদেশে চলে যাবা, নিশ্চয়ই তুমি বিদেশে যাও, নিশ্চয়ই তুমি হায়ার ডিগ্রি অ্যাচিভ করো। আমি সেদিন একটা ঢাকার একটা বড় প্রোগ্রাম মানে আমাদের ডক্টর দেবেপ্রয় ভট্টাচার্য, উনি একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিলেন এডুকেশনাল পারপাসের উপরে। তখন আমাদের শিক্ষা মন্ত্রী গিয়েছিলেন, প্রতিমন্ত্রী গিয়েছিলেন, শিক্ষা উপদেষ্টা গিয়েছিলেন। তো আমি ওখানে ওনাদেরকে একটা কথা বলেছিলাম যে দেখেন, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, তাহলে একটা কথা খুব সিম্পলি নিতে হবে, সেটা হচ্ছে আমাদের আসলে সংকটটা কোথায়। আমাদের সংকটটা কি শিক্ষার, নাকি আমাদের সংকট সততার? আমাদের সংকটটা কি শিক্ষার, নাকি আমাদের সংকট আইডিওলজির? আমাদের সংকট কি শিক্ষার, নাকি আমাদের সংকট আমানতদারিতার? আমাদের সংকট কি শিক্ষার, নাকি আমাদের সংকট হচ্ছে একটা ভ্যালুস, মূল্যবোধের সংকট? সবাই মিলে একমত যে আসলে আমাদের শিক্ষার যত না সংকট, তার চেয়ে বেশি সংকট মূল্যবোধের, তার চেয়ে বেশি সংকট আদর্শের, তার চেয়ে বেশি সংকট সততার, তার চেয়ে বেশি সংকট আমানতদারিতার। সেই জায়গায় তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে ওই যে তারাই ইংরেজিতে স্লোগান ঠিক করেছে, আমি তাদের এই ইংরেজিটা বলেছি, তাদের সামনে বলেছি, তারা জানে এটা। আমি বলেছি এটা আপনাদেরই স্লোগান, আপনারাই বলেছেন। Our knowledge brings us nearer to ignorance. আমরা যে শিক্ষা অর্জন করছি, brings us nearer to ignorance, এই শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। Our ignorance brings us nearer to death, আর এই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। কিভাবে? আমি একটা তথ্য দিয়েছি, আসল ফাউন্ডেশন, একটা নিরপেক্ষ তদন্ত মানে রিসার্চ ফাউন্ডেশন আছে। আসল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 403 জন ছাত্রছাত্রী, যুবক, তরুণ আত্মহত্যা করেছে 3 বছরে। এই 3 বছরে 403 জন যারা আত্মহত্যা করেছে, এদের মধ্যে মেডিকেল, বুয়েট এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যাই হচ্ছে 403 জনের মধ্যে বেশি। আপনি বলেন তাহলে এই মেধাবীরা কেন আত্মহত্যা করলো? এই মেধাবী শিক্ষার্থীরা কেন আত্মহত্যার পথ বেছে নিল? কেন সে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়?
এটা লিখে নিচে নোট দিয়ে দিচ্ছে, এই হচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী। একটা শুধু স্ক্রিনশট এগিয়ে যাচ্ছে, সে আত্মহত্যা করছে। তোমার কি জানা আছে আমাদের গ্রামের কোন কমলা, আমার গ্রামের কোন হাসিনা, আমার গ্রামের কোন সখিনা, আমার গ্রামের কোন রহিমা তারা আত্মহত্যা করেছে বলে তুমি কি জানো যে গ্রামের কাবুলা গাছের সাথে অথবা আমাদের গ্রামের রেন্ডি গাছের সাথে ঝুলে আমাদের কোনো মেয়ে, আমাদের কোনো ছেলে আত্মহত্যা করেছে? আমাদের বাউফলে এরকম দুই চারটা খুবই ব্যতিক্রম, কিন্তু আমরা তো অহরহই শুনতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমুক হলের ছাদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, কি হয়েছে? আত্মহত্যা করেছে। অমুক জায়গা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, কি হয়েছে? অভিমান করে আত্মহত্যা করেছে। কেন? হোয়াট ইজ প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এই, শিক্ষা আমাদেরকে, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স, আমাদের শিক্ষা আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ, এই অন্ধকার আমাদেরকে হতাশা এবং হতাশা থেকে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।